সেনা সমর্থিত 111 সরকারের প্রধান হওয়ার প্রস্তাব পেয়েছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ডক্টর ইউনূস সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। গবেষক লেখক মহিউদ্দিন আহমেদ একটি লেখায় দুজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে লিখেছেন, মোহাম্মদ ইউনূস কেয়ারটেকার সরকার প্রধান হওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার প্রধান কারণ ছিল এই সরকারের স্বল্প মেয়াদ। তারপর তিনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের স্বপ্ন দেখেছিলেন এবং উদ্যোগী হয়েছিলেন। 3 মাসের মাথায় তার সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল, তবে সেই স্বপ্ন তিনি মেরে ফেলেননি। তারই নিয়োগকর্তা ছাত্রদের মাধ্যমে সেই স্বপ্ন আবারও বাস্তবায়ন করতে যাচ্ছেন। 2007 এবং 2025 এই দুই সময়ে তার যে উদ্যোগ, তার মধ্যে আমরা বেশ কিছু মিল খুঁজে পাই। প্রথম মিলটি হলো সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন। 2007 সালে ডক্টর ইউনূস যখন দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তখন দেশে জরুরি অবস্থা চলছিল। সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশ, উদ্যোগ ও তৎপরতা ছিল আইনত নিষিদ্ধ। কিন্তু তখনকার গণমাধ্যমের খবরগুলো বিশ্লেষণ করে আমরা দেখেছি 2007 সালের 18 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে সরকারি প্রটোকলের মধ্যে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে তার সরে আসার সুযোগ নেই। এখন এগিয়ে যেতে হবে, গ্রামে গ্রামে গঠিত হবে ডক্টর ইউনূস সমর্থক গোষ্ঠী। 22 ফেব্রুয়ারি দুবাই যাবার আগে বিমানবন্দরে তিনি রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিভিন্ন গ্রামে, মহল্লায় এবং ওয়ার্ডে 20 সদস্যের প্রাথমিক প্রস্তুতি টিম গঠনের আহ্বান জানিয়েছিলেন তিনি। অথচ জরুরি অবস্থার মধ্যে তার এমন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা যখন চলছিল, তখন 2007 সালে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে জোর চেষ্টা ছিল। তখন দুই প্রধান রাজনৈতিক দলের বহু নেতা কর্মীকে জেলে ঢুকানো হয়েছিল। অধ্যাপক ইউনূস সেই পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল করতে চেয়েছিলেন বলে অনেকে মনে করেন। ওই পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির অনেকটা মিল খুঁজে পাই আমরা। জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা সরকারের পতনের পর এই ছাত্রদের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয়। এই দুই প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। কিন্তু এই নতুন রাজনৈতিক দল গঠনের পিছনে সরকার প্রচ্ছন্ন ও প্রত্যক্ষ সহযোগিতা করছে এমন অভিযোগ অনেকের। এসব অভিযোগের মধ্যে যেগুলো গুরুতর, সেগুলো হলো জনমত সংগ্রহ ও সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য সরকারি সুবিধা ব্যবহার করা, সরকারের নাকের ডগায় অন্য রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর উপর হামলা চালানো, সরকারের 3 ছাত্র উপদেষ্টার সরাসরি সমর্থনে সুবিধা নেওয়া। এই অভিযোগ আরো স্পষ্ট হয় যখন আমরা দেখেছিলাম 30 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে গিডিয়ন রাকমানকে দেয়া সাক্ষাৎকারে খোদ প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা করেছিলেন ছাত্ররা দল গঠন করবে। শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারটি যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন ডক্টর ইউনূসের ইচ্ছায় বা বলা যায় তিনি জোর করার কারণে দলটি গঠন করতে যাচ্ছে। দর্শক খেয়াল করে দেখুন, ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস বলেছিলেন ছাত্রদের আশঙ্কা তারা নির্বাচনে একটি আসনও পাবে না, কিন্তু ডক্টর ইউনূস জোর করেছেন তাদের রাজনৈতিক দল গঠন করার জন্য। এরই মধ্যে দল বা সংগঠন হিসেবে অস্তিত্ব না থাকলেও সরকারের নানা নীতি নির্ধারণের সিদ্ধান্তে এই ছাত্র সংগঠন দুটিকে পাশেই রাখছেন। এ নিয়ে অন্য ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছিল, কিন্তু ডক্টর ইউনূস স্বপ্ন পূরণে বদ্ধপরিকর। তাই তিনি গা করেননি ওই আপত্তিগুলোতে। এরপর আর কোনো রাগঢাক সে অর্থে ছিল না যে এই দলটি ইউনূসের স্বপ্নের দল। সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই একই অভিযোগ বিএনপি সহ সমমনা অনেকগুলো দলের নেতারা বেশ কয়েক মাস ধরেই করে আসছে। ফলে প্রশ্ন উঠেছে 2007 সালে ডক্টর ইউনূস যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক তৎপরতা চালিয়েছিলেন, একইভাবে এখন তার নিয়োগকর্তা ছাত্রদের সব ধরনের সরকারি সুবিধা দিয়ে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন কি না। এমনকি নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের পরও প্রধান উপদেষ্টার প্রেস উইং যেভাবে তাকে সংবাদ সম্মেলনে প্রোটোকল দিয়েছেন তা অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। 2007 সালের 18 ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন তার দলের সম্ভাব্য নাম নাগরিক শক্তি।
এদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। অদ্ভুত মিল হলো 2007 সালে দল গঠনের সময় ডক্টর ইউনূস যেসব মতাদর্শিক বয়ান তুলে ধরেছিলেন তার সাথে আজকের ছাত্রদের দলের বয়ানের অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। 2007 সালের 22শে ফেব্রুয়ারি দুবাই যাবার আগে বিমানবন্দরে রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ডক্টর ইউনূস। এ সময় অধ্যাপক ইউনূস তার রাজনৈতিক দলের নীতি ও আদর্শ ঘোষণা করেন, কিন্তু বিদেশ থেকে ফিরে এসে বুঝতে পারেন রাজনীতির মাঠ তার ধারণার চেয়ে বেশি খোলা ছিল। প্রাথমিকভাবে যে 80 জনের তালিকা করেছিলেন তখন তাদের মধ্যে পদ পদবি নিয়ে দেখা দিয়েছিল বিরোধ। ঠিক একই রকম বিরোধ আমরা গত কয়েকদিনে দেখতে পেলাম বৈষম্য বিরোধীদের মধ্যে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, নানা আলোচনার মধ্যে দলটির ভিতরে যে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব আছে সেটা প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়। নেতৃত্ব নিয়ে দফায় দফায় সমঝোতা, মনোমালিন্য, সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি কথার লড়াই দেখা গেছে। কাঙ্ক্ষিত পদ পাচ্ছেন না এমনটা স্পষ্ট হওয়ার পর ভেতরের দ্বন্দ্ব বাইরে এসে আলোচনার খোরাক জুগিয়েছে। গণমাধ্যমগুলোর খবর হলো এই দলের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝিতে, কিন্তু দলের সদস্য সচিব পদ নিয়ে দলটির ভেতরে 3টি গ্রুপের বিবাদ প্রকাশ্যে চলে আসে। শেষ পর্যন্ত সাবেক শিবিরপন্থীদের হটিয়ে দেয় বাকিরা। শিবিরপন্থীরা প্রকাশ্যে ঘোষণা দেয় তারা আর এই দলটির সাথে নেই। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আপাতত বিরোধ মিটিয়ে নতুন রাজনৈতিক দলের শীর্ষ 7টি পদে কারা আসছেন সেসব নাম চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে দলের আহ্বায়ক হওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন নাহিদ ইসলাম। আমাদের বিশ্লেষণ হলো 2007 সালের গোড়াতে গন্ডগোলের কারণে ডক্টর ইউনূসের রাজনৈতিক তৎপরতা মুখ থুবড়ে পড়েছিল। 2025 সালে তার অনুগত ছাত্রদেরও একই অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে এবার ডক্টর ইউনূস এর শেষ দেখতে চান। আপাতত পদ দিয়ে গন্ডগোল ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, যদিও বৈষম্য বিরোধীদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে সে উদ্যোগ ভেস্তে গেছে। 2007 সালে ডক্টর ইউনূস যখন দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তখন তার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তিনি মাইনাস্টোর অন্যতম কারিগর। দুই প্রধান রাজনৈতিক দলকে হঠাতে চান তিনি। তখন তিনি দেশের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছিলেন, তাতে ছিল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর উপর ব্যাপক ক্ষোভ। আর এখন আমরা বৈষম্য বিরোধীদের কণ্ঠে একই ধরনের সুর দেখতে পাচ্ছি। এক দলকে ফ্যাসিস্ট আর এক দলকে চাঁদাবাজ ও কিংস পার্টি বলছে তারা। শুধু জামাত ইসলামী ছাড়া বাকি প্রায় সব রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে বৈষম্য বিরোধীরা। ডক্টর ইউনূস 2007 সালে দল গঠনের আগে ভারত সফরে গিয়েছিলেন। সেই সফরে অধ্যাপক ইউনূস ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে বৈঠক করেন। ভারতে বসে দল গঠনের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন, কিন্তু রাজনীতিতে আসার জন্য তিনি জনগণের উদ্দেশ্যে যে খোলা চিঠি দিয়েছিলেন তার 3 মাসের মধ্যেই সে প্রক্রিয়া থেকে সরে এসেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2007 সালের 3রা মে অধ্যাপক ইউনূস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দেন। এজন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করেন। সে চিঠিতে তিনি উল্লেখ করেন, যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাদের আমি পাচ্ছি না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেন না। বাস্তবতাকে মেনে নিয়ে এ পথে অগ্রসর না হওয়াই সঠিক হবে মনে করে এই প্রচেষ্টা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনুসন্ধান বলছে 2008 সালের এপ্রিলে এটি নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি থেকে দুই প্রধান দলকে মাইনাস করা সম্ভব নয়। এরপরই দুটি বিদেশি শক্তি ডক্টর ইউনূসের মাথার উপর থেকে আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছিল, ফলে মুখ থুবড়ে পড়েছিল ডক্টর ইউনূসের স্বপ্ন। এবারও আমরা দেখতে পাচ্ছি বাইডেনের পরাজয়ের পর ডক্টর ইউনূসের বিদেশি বন্ধু সংখ্যা কমতে শুরু করেছে। 2024 সালের 2রা মার্চ যখন ডক্টর ইউনূস ছিলেন মামলায় জর্জরিত, তখন বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে বলেছিলেন 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় তার রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল। এই উদ্যোগটি শুরুর 10 সপ্তাহের মধ্যে তিনি সেখান থেকে সরে আসেন। অধ্যাপক ইউনূস সেই সাক্ষাৎকারে প্রশ্ন রেখেছিলেন 10 সপ্তাহের সেই ঘটনার জন্য সারা জীবন তাকে খেসারত দিতে হবে।
তবে সেই খেসারত ছিল সাময়িক। ওই সাক্ষাৎকারের 5 মাসের মধ্যে তিনি হয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান। কিন্তু প্রশ্ন হলো, যেই প্রক্রিয়ায় তিনি ছাত্রদের দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন করাচ্ছেন, তাতে কি আরেকটি কিংস পার্টির জন্ম হচ্ছে না? রাজনীতিতে লম্বা সময়ের জন্য টিকে থাকতে হলে নিজস্ব বয়ান তৈরি করতে হয়, কিন্তু ছাত্রদের সেই বয়ান কই? দলের ভিতরে বামপন্থী আর ডানপন্থীদের মধ্যে বিরোধ চরমে। সেখানে কিভাবে মধ্যপন্থা দল করবে তারা? আর বাংলাদেশে হঠকারী রাজনীতি করলে ধ্বংসের অনেক উদাহরণ আছে। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।